সবেমাত্র রাতের রান্না শেষ করলাম। গোসল করার জন্য বাথরুমে যাব। এমন সময় রহিমা কাকি হন্তদন্ত হয়ে ছুটে আসলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, মারে, তোর কপাল পুড়েছে। আলবি নাকি পার্কে কোনো মেয়ের সাথে খারাপ অবস্থায় ধরা পড়েছে। পুলিশ নাকি ওদের বিয়েও দিয়ে দিয়েছে। কাকির এসব কথা আমি বিশ্বাস করতে পারলাম না। হতবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। হয়তো কাকি কিছু ভুল শুনেছে। আলবি কখনো এ কাজ করতে পারে না। কিন্তু আমার বিশ্বাসকে মিথ্যা প্রমাণ করে আলবি তার সদ্য বিবাহিত বউ নিয়ে বাড়িতে প্রবেশ করলো। মেয়েটাকে দেখতে বেশ সুন্দরী। একটা সাধারণ 3 পিস পরে আছে। হঠাৎ করে বিয়ে হয়েছে বলেই হয়তো কোনো সাজগোজ করতে পারিনি। আলবি বাড়িতে আসার কয়েক মিনিট পর শাশুড়ি মা হন্তদন্ত হয়ে ওর কাছে ছুটে আসলো। আলবি, এসব কি শুনছি বাবা? পুকুর ঘাটে বসে কাপড় ধুচ্ছিলাম। এমন সময় আবেদা আপা এসে খবরটা দিল। তুই কি সত্যি বিয়ে করেছিস নাকি? আলবি চোরের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। এত সময় হয়তো মনের কোথাও সামান্য বিশ্বাস বেঁচেছিল যে আলবি বলবে এটা ওর বউ নয়, ও বিয়ে করেনি। কিন্তু এখন আর কোনো আশা নেই। নিজেকে বড্ড অসহায় মনে হতে লাগলো। শাশুড়ি মা নতুন বউয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, তোর পছন্দ তো বেশ, মাশাআল্লাহ সুন্দর আছে। তা বাবা, এইভাবে বিয়ে করতে গেলি কেন? আমাকে বললেই তো আমি তোর বিয়ে দিয়ে দিতাম। এত সময় গ্রামের সকলের কানে খবর পৌঁছে গেছে আলবি আবার বিয়ে করছে। বাড়ির সামনে লোকের ভিড় জমছে। কেউ কেউ আমার পোড়া কপাল বলে আফসোস করছে, কেউ বা নতুন বউয়ের রূপের প্রশংসা করছে, কেউ আলবি কেন বিয়ে করেছে তা জানার জন্য ব্যাকুল হয়ে আছে। কিন্তু আমার মনে হচ্ছে আমি পৃথিবীতে নেই। কোনো দুঃস্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর একটা স্বপ্ন। আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে এখান থেকে ছুটে চলে যায়, কিন্তু পা নড়ছে না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি মা হুঙ্কার দিয়ে বলে উঠলেন, কিরে মুখপুরি, এখনো নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আসিস কেন? আমার ছেলেটাকে তো ধরে রাখতে পারিসনি, এখন কি ছেলেটার সুখ দেখে অভিশাপ দিচ্ছিস? শাশুড়ি মায়ের কথায় কোনো উত্তর খুঁজে পেলাম না। সত্যিই তো, আমি আলবিকে ধরে রাখতে পারিনি। যদি পারতাম তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ঘরে চলে এলাম। আলমারি থেকে শাড়ি বের করে এলোমেলো পায়ে বাথরুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। ঝর্ণার শীতল পানির নিচে দাঁড়িয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করতে লাগলাম। কিন্তু মনের ভিতরের আগুন কি বাইরের পানিতে নিয়ে নেভানো সম্ভব? আলবির সাথে আমার বিয়ে হয়েছে প্রায় 4 বছর। আলবির বাবা আর আমার বাবা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। সেই সুবাদে ওনার আমাদের বাড়িতে যাতায়াত ছিল। আলবিও কখনো কখনো বাবার সাথে আমাদের বাড়িতে বেড়াতে যেত। কিন্তু বিয়ের আগে আলবির সাথে আমার কোনো প্রকার সম্পর্ক ছিল না। আলবির বাবা মানে আমার শ্বশুর আব্বুই আমাকে পছন্দ করে আলবির বউ করে নিয়ে আসে। কিন্তু আমার শাশুড়ি মায়ের কোনো কালেই আমাকে পছন্দ ছিল না। বিয়ের এত বছর পরেও উনি আমাকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারেননি। শাশুড়ি মা চেয়েছিল তার ভাইয়ের মেয়েকে আলবির বউ করে আনতে, কিন্তু শ্বশুর আব্বু রাজি ছিলেন না। তাই শাশুড়ি মাও আর কিছু করতে পারেননি। বিয়ের পর জানতে পারি আলবি নাকি আমাকে বিয়ের আগে থেকে ভালোবাসতো। সে কারণেই মাঝে মধ্যে আমাদের বাড়িতে যেত আমাকে দেখতে। এসব কথা আমার আলবির মুখ থেকেই শোনা। বিয়ের পর বেশ সুখে দিন কাটছিল আমাদের। কখনো স্বপ্নেও এমনটা ভাবতে পারিনি। বুকে প্রচণ্ড ব্যথা করছে, দম আটকে আসছে বারবার। চোখের পানিগুলো ঝর্ণার পানিতে মিলিয়ে যাচ্ছে। ঘণ্টাখানেক গোসল করার পর কোনোরকমভাবে শাড়িটা গায়ে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলাম। 1 ঘন্টার মধ্যে বাড়ির পরিবেশ বদলে গেছে। আমার চির পরিচিত ঘরটা ফুল আর রঙিন কাগজ দিয়ে সেজে উঠেছে। সারা বাড়িতে খুশির আমেজ। বুঝতে বাকি রইল না এটা শাশুড়ি মায়ের করা। কোনো কালেই তিনি আমাকে পছন্দ করতেন না। আমার জন্য শেষ বয়সে স্বামীর সাথে তার তিক্ততার সম্পর্ক ছিল। এ বাড়িতে বউ হয়ে আসার পর থেকে শাশুড়ি মা আর শ্বশুরাব্বু কখনো মিলেমিশে থাকতে পারেনি। রোজই তাদের ভিতর ঝামেলা হতো, আর কারণটা ছিলাম আমি। শাশুড়ি মা প্রায়ই আমাকে নানান কথা শোনাতেন।
শ্বশুর আব্বু তার প্রতিবাদ করতে গেলেই দুইজনের ঝগড়া লাগতো। আমার বিয়ের 1 বছরের মাথায় শ্বশুর আব্বু মারা গেলেন। সেই থেকে আমি শাশুড়ির 2 চোখের বিষ। কখনো আমাকে সহ্য করতে পারে না। একমাত্র ছেলে যদি বউ নিয়ে আলাদা হয়ে যায়, সেই ভয়ে আলবির সামনে তেমন কিছু বলতো না। নিজের চিরপরিচিত ঘরটা আজ অন্য কারোর জন্য সেজে উঠেছে। সব থেকে কাজের মানুষটাকে কেড়ে নিতে ঘর থেকে বের হয়ে দেখলাম আলবির নতুন বউকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। শাশুড়ি মা নিজে হাতে সাজিয়ে দিচ্ছেন, অথচ এই মানুষটা আমাকে কখনো ভালোবাসেনি। আশেপাশে তাকিয়ে দেখলাম আলবি কোথাও নেই। বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। এখানে দাঁড়িয়ে এসব দেখা মৃত্যু যন্ত্রণার সমান। তাই গুটিসুটি পায়ে হেঁটে ছাদে চলে এলাম। কিছু সময় আগে সূর্য ডুবে গেছে। পশ্চিম আকাশে সন্ধ্যা তারা জ্বলজ্বল করছে। দিন আলো সরে গিয়ে রাতের অন্ধকার হানা দিচ্ছে পৃথিবীতে, ঠিক যেন আমার জীবনের মতো। কি থেকে কি হয়ে গেল এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। তবে আলবির জীবনে আমি আর মাত্র কয়েকদিনের অতিথি, এটা খুব ভালো করে বুঝে গেলাম। আচ্ছা, বউ থাকতেও কেন অন্য নারীর প্রয়োজন হয়? একজনের মাঝে সীমাবদ্ধ থাকা কি বড্ড কষ্টের কাজ? চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। চিৎকার করে কাঁদতে পারলে হয়তো কষ্ট কিছু কম হতো। ছাদের এক কোণে বসে আকাশ দেখতে লাগলাম। যদিও চোখ বারবার ঝাপসা হয়ে আসছে, তবুও আকাশ দেখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই ঘন কালো আকাশের সাথে নিজের জীবনের বড্ড মিল পাচ্ছি আজ। আস্তে আস্তে রাত বাড়তে থাকলো। অন্ধকার গভীর থেকে আরো গভীর হচ্ছে। চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলাম। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত নং 6। হঠাৎ চিরপরিচিত সেই কণ্ঠস্বর কানে ভেসে এলো। আমাকে বাসর ঘরে যাওয়ার অনুমতি দেবে না? এত কষ্টের মাঝেও হাসতে ইচ্ছে করলো। বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে, এখন নাটক সিনেমার মতো আমার কাছে অনুমতি চাচ্ছে। মানুষ কত অভিনয় করতে পারে। ইচ্ছে হলো আলবিকে গিয়ে জড়িয়ে ধরে প্রশ্ন করি, কেন এমনটা করলে তুমি? এই ছিল তোমার ভালোবাসা? ভালোই যদি না বাসতে, তাহলে দিনের পর দিন কেন ভালোবাসি বলেছ? কিন্তু কোনো প্রশ্নই করলাম না। নিজের মতো বসে রইলাম। কি হলো, আমার সাথে কথা বলবে না তুমি? নিজের নতুন বউ অপেক্ষারত রেখে প্রাক্তন বউয়ের সাথে কিসের কথা আপনার? তুমি কিন্তু আমার প্রাক্তন স্ত্রী না। তোমার সাথে আমার ডিভোর্স হয়নি, আর না তো কোনো বিচ্ছেদ। তুমি এখনো আমার বউ। প্রাক্তন হতে গেলে বিচ্ছেদ বা ডিভোর্সের দরকার হয় না। মৃত মানুষের সাথে কিন্তু কারো সম্পর্ক থাকে না। আমি তোমার কাছে মরে গেছি। আলবির কথার কোনো জবাব দিলাম না। ইচ্ছে করছিল চিৎকার করে বলি, হ্যাঁ আপনি মৃত আমার কাছে, কিন্তু মুখে কিছু বলতে পারলাম না। চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আলবির পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলো, তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, কি হলো বলো, আমি মরে গেছি তোমার কাছে? আমি ওর কথার জবাব না দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। কখনো ভাবিনি আলবির বাঁধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। যে মানুষটার প্রতিটা স্পর্শে ভালোবাসা খুঁজে পেতাম, আর তার স্পর্শতে যেন সমস্ত ঘৃণা লুকিয়ে আছে। আলবি আমাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে বলল, কি হলো বলো, আমি আমার প্রশ্নের উত্তর চাই। আমি চিৎকার করে বলে উঠলাম, আপনার কথার উত্তর দিতে আমি বাধ্য না। নিজেকে সদ্য বিয়ে করা বউয়ের কাছে গিয়ে এসব করুন, আমাকে দয়া করে ছেড়ে দিন। আলবি কর্কশ গলায় বলল, তাহলে কার কথার জবাব দিতে বাধ্য তুমি? আমি কিছু একটা বলতে চাইলাম, কিন্তু তার আগে জ্ঞান হারিয়ে আলবির হাতের উপর ঢলে পড়লাম। তারপর কি হয়েছে মনে নেই। চোখ খুলে দেখলাম আমি ফুল দিয়ে সাজানো খাটে শুয়ে আছি। হ্যাঁ, এটা আমারই ঘর, যা অন্য কারোর জন্য সেজে উঠেছিল। কিন্তু আমি এখানে কেন? চারদিকে খেয়াল করে দেখলাম সকলে আমাকে নিয়ে বসে আছে। শাশুড়ি মা অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখে ঝাঁঝালো গলায় বললেন, আমার ছেলেটাকে কি তাবিজ পরা খাইয়েছিস তুই? শাশুড়ি মায়ের কথায় অর্থ আমার বোধগম্য হলো না। আমার সাথে কি হয়েছে বুঝতে চেষ্টা করতে লাগলাম। আমার অবাধ্য চোখজোড়া
আলবিকে খুঁজে চলল। কি হবে আমার সাথে? কিছু সময় পর আলবি একজন লোককে সাথে নিয়ে ঘরে ঢুকলো। লোকটাকে দেখে বোঝা যাচ্ছে উনি ডাক্তার। আলবি লোকটাকে আমাকে দেখিয়ে দিয়ে বললেন, এই যে ডাক্তার। লোকটা আমার প্রেশার মাপতে লাগলো। ভাবতেও হাসি পায়, যে মানুষটা আমার আত্মাটাকে মেরে ফেলেছে সে আমার শরীরের চিকিৎসা করার জন্য ডাক্তার ডেকে আনছে। কতটা হাস্যকর। ইতিমধ্যে আলবিকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। আলবির নতুন বউ মুখ গোমরা করে বসে আছে। সত্যি তো, যে রাতে স্বামীকে একান্ত নিজের কাছে পাওয়ার কথা সে রাতে স্বামী অন্য কাউকে নিয়ে ব্যস্ত আছে, তাও তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে। এটা কোনো মেয়েই মেনে নিতে পারবে না। অবশ্য আলবির এসব গায়ে লাগছে বলে মনে হচ্ছে না। অস্থির দৃষ্টিতে ডাক্তার দিকে তাকিয়ে আছে। আলবি সাহেব, ওনার প্রেশার বারবার ওঠানামা করছে। হয়তো মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে বলে এমন হচ্ছে। অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। ওনার দিকে একটু খেয়াল রাখবেন। আর কোনো প্রকার মানসিক চাপ দেওয়া যাবে না। আমি 2টা ওষুধ লিখে দিচ্ছি, রাতে খাইয়ে দিবেন। ডাক্তার সাহেব কথাগুলো বলে আলবির সাথে ঘর থেকে বের হয়ে গেলেন। আলবি চলে যেতেই শাশুড়ির মাথা চাপড়ে বলে উঠল, কি হয়েছে ছেলেটা আমার? এই মেয়েকে যদি এত ভালোবাসে তাহলে কেন আর একটা মেয়েকে বিয়ে করে নেছে? আমার ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? ও আল্লাহ গো! আশেপাশে কয়েকজন মহিলা দাঁড়িয়েছিল। তাদের একজন বলে উঠল, তোমার ছেলেটা কি আপা? নতুন বউটাকে রেখে আগের বউকে নিয়ে পড়ে আছে। কি সব যে হচ্ছে! আমার বাড়িতে কি হচ্ছে আপনার না জানলেও চলবে। নিজের বাড়িতে গিয়ে কাজ করেন তো। কথাগুলো বলতে বলতে আলবি ঘরে ঢুকলো। আলবির কথায় শাশুড়ি মা আর নতুন বউ বাদে সকলে ঘর থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে একজন বলল, এত ঢং তো নাটক সিনেমায়ও থাকে না। শাশুড়ি মা আলবিকে জিজ্ঞেস করলেন, এসব কি করছিস তুই? আলবি মায়ের কথার জবাব না দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, ডাক্তারের কথাগুলো জানি মনে থাকে। আমি ওর কথায় কোনো জবাব দিলাম না, শুধু এক দৃষ্টিতে ওর নতুন বউকে দেখতে লাগলাম। মেয়েটা এত শান্ত হয়ে আছে কি করে? আলবি ডাক্তারকে এগিয়ে দিয়ে আসা পর্যন্ত আমি খাটে বসে রইলাম। শাশুড়িমা আফসোস করছেন তার ছেলের কি হয়েছে। মেয়েটা চুপচাপ বসে আছে, বাকিরা নিজেদের কাজে ব্যস্ত। আলবি বাড়িতে ফিরে আসার পর শাশুড়িমাকে বলল, মা, তুমি নীলিমার থাকার জন্য গেস্ট রুমটা খুলে দাও। শাশুড়ি সহ সকলে হা করে আলবির দিকে তাকিয়ে রইল। সেই সাথে আমিও হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। শাশুড়ি মা ঝাঁঝালো কণ্ঠে বললেন, এসব কি আলবি? নতুন বউ গেস্ট রুমে কেন থাকবে? আর তোমার ঘরে কে থাকবে? আলবি শান্ত গলায় বলল, এতদিন যে থাকতো আজও সে থাকবে। আমি অনেক বেশি ক্লান্ত মা, আজ তোমরা যাও। শাশুড়ি মা গজ গজ করতে করতে ঘর থেকে বের হয়ে গেলেন। মেয়েটাও পুতুলের মতো শাশুড়ি মায়ের সাথে চলে গেল। কিসব যে হচ্ছে কিছু বুঝতে পারছি না আমি। নীলিমা যদি আলবির বিয়ে করা বউ হয় তাহলে এসব কি? মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। সকলে চলে যেতে আলবি দরজা বন্ধ করে এসে আমার পাশে শুয়ে পড়ল। আলবিকে আজ কেমন রহস্য লাগছে আমার কাছে। নতুন বউ থাকতে আপনি আমার কাছে ঘুমাচ্ছেন কেন? আলবি শার্ট খুলতে খুলতে বলল, আগের বউ বাসর ঘরে যাওয়ার অনুমতি দেয়নি তাই। আলবি এমন কথায় আমার খুব রাগ হচ্ছে। আমার সাথে এমন করে কি মজা পাচ্ছে কে জানে। এদিকে আমি শোকে পাথর হয়ে যাচ্ছি, অন্যদিকে সে হেয়ালি করছে। মানে কী সব বলছেন আপনি? একটু পরিষ্কার করে বলেন তো। আলবি আলমারি থেকে একটা গেঞ্জি বের করে পরে নিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, একটা মানুষ জীবনে কতবার বিয়ে করে তানিয়া? যতবার একটা মানুষের ইচ্ছে করে। আলবি আর কিছু না বলে শুয়ে পড়ল। আমি কিছু বলতে গিয়েও বললাম না। হয়তো আমার সাথে কথা বলতে চায় না। বিছানা থেকে উঠতে যাব এমন সময় আলবি আমার হাত টেনে ধরল। এবার আর সহ্য হচ্ছে না। আলবির উদ্ভট ব্যবহার আমি আর নিতে পারছি না। আলবি কি বুঝতে পারছে না ওর দ্বিতীয় বিয়ে আমাকে ঠিক কতটা কষ্ট দিচ্ছে? নাকি জেনে বুঝে আমার সাথে মজা করছে? হয়তো আমাকে কষ্ট পেতে দেখে ওর আনন্দ হচ্ছে। আমি আলবির হাত ছাড়াতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারলাম না। ঝাঁঝালো কণ্ঠে বললাম, কি হয়েছে? হাত ধরেছেন কেন? কোথায় যাচ্ছ তুমি? আমি যেখানে যাই না কেন তাতে আপনার কি, একটু বলেন তো। অন্য কারো? অন্য কারো মানে? কিছু না,
এখন কোথাও যাওয়া যাবে না, চুপচাপ শুয়ে পড়ো, ডাক্তার বলেছে তোমার বিশ্রামের প্রয়োজন। আমি ওর কথায় তেমন হেলদোল দেখালাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আলবি খাট থেকে উঠে এসে আমাকে কোলে তুলে নিল, তারপর বিছানায় নিয়ে শুয়ে দিল। কোথাও যাওয়া যাবে না বলছি তো। আমি আর সহ্য করতে পারলাম না, আলবিকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলাম। সত্যি এসব আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে। আলবি এই ব্যবহার আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। আমাকে নিয়ে যদি ও এতটাই ভাবে, তাহলে কি করে দ্বিতীয় বিয়ে করতে পারলো? আলবি অবশ্য আমাকে কিছু বলল না, এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে থাকলো আর অন্য হাত দিয়ে কপালে চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছি ঠিক মনে করতে পারলাম না। সকালে ঘুম থেকে উঠে সারা শরীরে অনেক ব্যথা অনুভব করলাম, মাথাটাও বড্ড জ্বালা করছে। আলবিকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না, কোথায় গেছে কে জানে। নিজের কপালে হাত দিয়ে বুঝতে পারলাম আমার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, এই জন্য সারা শরীরে এত ব্যথা। কাল বিকালে এত সময় গোসল করার জন্য হয়তো জ্বর এসেছে। কোনো রকম ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। আমাকে দেখে শাশুড়িমা বলে উঠল, এই কালনাগিনী মেয়েটা আমার ছেলেটার মাথাটা মুড়িয়ে খেয়েছে। ছেলেটাকে একটু সুখ দেখতে পারে না, কি তাবিজ করছে কে জানে। এত সুন্দর একটা নতুন বউ থাকতে শেষে কিনা সারা রাত এর সাথে কাটালো। আল্লাহ গো, ই আমার কি হলো গো? নীলিমা পাশে একটা চেয়ারে বসেছিল। শাশুড়ি মায়ের কথা শুনে বলে উঠল, আপনি মনে হয় অনেক সিরিয়াল দেখেন তাই না? আপনার ব্যবহার একদম সিরিয়ালের শাশুড়িদের মতো লাগছে। নীলিমার কথা শুনে শাশুড়ি মা নিজের কপাল চাপড়ে বললেন, আমার ছেলে এ কাকে বিয়ে করে এনেছে? আল্লাহ গো, যার জন্য করি চুরি সেই বলে চোর। আলবি বাবা, তোর কপালটা অনেক খারাপ রে। এইসব মেয়ে তোর কপালে জুটলো। আমার ভাইয়ের মেয়েটা কত ভালো ছিল, শুধু তোর বাপের জন্য অত মেয়েটাকে ছেলের বউ করতে পারলাম না। লোকটা নিজের ছেলের ভালো বুঝতে পারলো না। শাশুড়িমা এবার সত্যি সিরিয়ালের শাশুড়িদের মতো ভাব করছে। নীলিমা অবশ্য শাশুড়িমাকে কিছু বলল না, ভাবলেশীনভাবে বসে রইল। আমিও সেখানে সময় নষ্ট না করে সারা বাড়িতে আলবিকে খুঁজতে লাগলাম। এ বাড়িতে আলবির সবচেয়ে পছন্দের জায়গা হলো ওর ফুলের বাগান। নিজের হাতে নানান রকমের গাছ লাগায়, পরিচর্যা করে। ফুলের বাগানের পাশে একটা দোলনাও লাগিয়েছে ও। তার নাকি এমন বাগান খুব ভালো লাগে। কত রাত আলবির সাথে দোলনায় বসে গল্প করেছি ঠিক নেই। কখনো কখনো গল্প করতে করতে ঘুমিয়ে যেতাম দুজন। সকালে নিজেদের দোলনায় দেখে খুব হাসতাম। পুরনো স্মৃতি মনে পড়তেই চোখ পাতা ভিজে গেল। আগে কি সুন্দর ছিল সব কিছু, আর এখন সব কিছু যেন ধোঁয়াশা। কী সব হচ্ছে কিছু বুঝতে পারছি না আমি। বাগানে গিয়ে দেখলাম আলবি সেখানে নেই। আশাহত হয়ে বাগান থেকে ফিরে আসার সময় দেখলাম আলবি সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকছে। এত সকালে কোথায় গিয়েছিলে? আলবিকে অনুসরণ করে ঘরের ভিতর গেলাম। ঘরের দরজা থেকে আলবি নীলিমার নাম ধরে ডাকতে লাগলো। নীলিমা আলবির গলা পেয়ে রুম থেকে ছুটে বেরিয়ে এলো। তারপর আবার দুজন মিলে রুমে গিয়ে দরজা আটকে দিল। কাল হয়তো আলবি আর নীলিমা মিলে আমার সাথে মজা করছে। না, অনেক হয়েছে, আজ আমি এ বাড়ি থেকে চলে যাব। আলবির এই নাটক আমি আর নিতে পারছি না। চোখ মুছে ছাদের দিকে হাঁটা ধরলাম। গতকাল কয়েকটা শাড়ি আর বোরকা হিজাব ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিলাম। সেখান থেকে বোরকা হিজাব পরে চিরতরে এ বাড়ি থেকে চলে যাব। আলবির দুই রকম ব্যবহার আমি নিতে পারছি না। একটা কষ্ট হয়তো বুকে চেপে বেঁচে থাকা যায়, কিন্তু দুই রকমের ব্যবহার মেনে নেওয়া যায় না। কখনো মনে হয় আলবি আমারই আছে, কাউকে বিয়ে করেনিও, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। কখনো বা মনে হয় নীলিমা আলবিকে জয় করে নিয়েছে। আলবির নতুন বিয়ের বয়স এখনো একদিন পার হয়নি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কয়েক যুগ ধরে আমি এই কষ্ট সহ্য করছি। এই ছাদের প্রতিটি জায়গায় আমার আর আলবির স্পর্শ লেগে আছে। কত রাত দুইজন মিলে তারা গুনেছি, চাঁদ দেখেছি। জীবনে ভালোবাসার অভাব ছিল না। প্রিয় ভালোবাসার দিন শেষে তুইও আমার সন্ধ্যা তারা হয়ে গেলি। নীল আকাশ যখন কালচে লাল হয়ে যায় তখন তোর দেখা মেলে। তারপর নীল আলায় আলোকিত আকাশ কালো বর্ণ ধারণ করে। আস্তে আস্তে সেই অন্ধকারে যেন ঢেকে ফেলে সম্পূর্ণ আকাশকে। নিকষ কালো আকাশে আশার প্রদীপ হয়ে ফুটে ওঠে হাজার তারা, ঠিক যেন আমার জীবনের মতো।
আলবির কেয়ারগুলো যেন আমার কাছে আশার প্রদীপ। সকালের দিকে হয়তো বৃষ্টি হয়েছে, বোরকা হিজাব ভিজে গেছে। ভেজা বোরকা হিজাবই পরে নিলাম। কি আর হবে আমার, মরে যেতে পারলেই তো সব থেকে ভালো হয়। আসলেই কি তাই? মরার পর কি জবাব দিব আল্লাহর কাছে? কবরে আজাব মাফ হবে তো? কাজ শেষ করে নিচে নামতে দেখলাম আলবি আর নীলিমা ঘর থেকে বেরিয়ে আসছে। ওদের সামনে পড়তে ইচ্ছে করলো না, তাই চুপচাপ সিঁড়ি কোণে দাঁড়িয়ে রইলাম। আলবি শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞেস করলো, মা তানিয়া কোথায় গেছে? আমি কি জানি তোর নবাবজাদি বউ কোথায় কি করে বেড়াচ্ছে? আমাকে ওর বডিগার্ড রেখেছিস নাকি? কি ছেলে জন্ম দিলাম আল্লাহ। মা আপনি বড্ড সিরিয়াল দেখেন, এসব না করে একটু কোরআন হাদিস তো পড়তে পারেন নাকি? নীলিমার মুখে মা ডাক শুনে আমার আত্মা কেঁপে উঠল। তাহলে সত্যি নীলিমা আলবির বউ? না হলে কেন শাশুড়ি মাকে মা বলে ডাকবে? আলবি নীলিমার কথায় মুখ চেপে হাসছে। শাশুড়ি মা মুখ বেঁকিয়ে ঘরে চলে গেলেন। অবাধ্য আঁখি থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বেঈমানগুলোকে কেন আমরা এত ভালোবাসি? ভেজা বোরকা পরে এখানে দাঁড়িয়ে আছো কেন? আলবির গলা শুনে চমকে উঠলাম। ভালো করে আশেপাশে তাকিয়ে দেখলাম কোথাও সে নেই। হয়তো আমার কান ভুল শুনেছে, মস্তিষ্ক আমাকে ভুল সিদ্ধান্ত দিচ্ছে। আর এক মুহূর্ত দেরি না করে সদর দরজার দিকে এগিয়ে যেতে লাগলাম। এই দরজাটা পেরিয়ে গেলে হয়তো জাহান্নাম থেকে মুক্তি পাবো। কিন্তু আসলে কি তাই? দুনিয়ার কোনো কষ্টই জাহান্নামের আযাবের সমান হতে পারে না। জাহান্নাম যে চির শাস্তির স্থান। দরজা পার হতে গেলেই আলবি আমার হাত টেনে ধরল। তারপর রাগী গলায় বলল, কোথায় যাচ্ছ তুমি? তোমার শরীর এত গরম, অসুস্থ অবস্থায় কোথাও যেতে পারবে না তুমি। ঘরে আসো। কথাগুলো বলে আমার হাত ধরে টানতে লাগলো। অনেক সহ্য করেছি, আমার পক্ষে আর এসব সহ্য করা সম্ভব নয়। এক ঝটকায় আলবির হাত থেকে নিজে হাতটা ছাড়িয়ে নিলাম। আলবি এক পলক আমার মুখের দিকে তাকিয়ে আবারও আমার হাত ধরতে গেল। আমি আলবির গালে একটা থাপড় দিলাম। আলবি হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি চিৎকার করে বলে উঠলাম, কি নাটক শুরু করেছেন আমার সাথে? এমন লুকোচুরি খেলে কি সুখ পাচ্ছেন আপনি? দ্বিতীয় বিয়ে করে বউ ঘরে এনে প্রথম বউয়ের সাথে এত নাটক না করলেও পারতেন আপনি। আমার প্রতি এত দরদ দেখিয়ে কি প্রমাণ করতে চান? আপনি ভালোবাসেন আমাকে? আসলেই? আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে কেন আমাকে ঠকালেন? কি হলো, চুপ করে আছেন কেন? আলবি খুব শান্ত গলায় বলল, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। দয়া করে তুমি এই ভেজা কাপড় নিয়ে দাঁড়িয়ে থেকো না, তোমার শরীর অনেক খারাপ হবে। আমি ঝাঁঝালো কণ্ঠে বললাম, বেঈমান বিশ্বাসঘাতক লোকদের মুখে এসব কথা মানায় না। আপনার এই আলগার দরদ আমার প্রয়োজন নেই। আমাকে আমার মতো ছেড়ে দিন প্লিজ। তুমি আমাকে একটু তো সময় দাও কিছু বলার। আমি সব বলবো তোমাকে। কি বলবেন আপনি? নিজের প্রেম কাহিনী শোনাবেন আমাকে? কি করে দ্বিতীয় বিয়ে করলেন ব্যাখ্যা করবেন? আমি আপনার মুখটাও দেখতে চাই না। বিয়ে করেছেন, নতুন বউ নিয়ে সুখে থাকেন। আমাকে নিয়ে এমন লুকোচুরি করবেন না। আলবি আমার কথার কোনো জবাব দিল না, চুপচাপ ঘর থেকে বের হয়ে চলে গেল। আমি কি একটু বেশি বলে ফেললাম ওকে? তেষ্টায় গলা বুক শুকিয়ে যাচ্ছে, শরীর মনে হয় জ্বলন্ত উনুনে পরিণত হয়েছে। ভেজা বোরকা পরে থাকার জন্য হয়তো জ্বর কিছুটা বেড়ে গেছে। দৌড়ে গিয়ে 1 গ্লাস পানি খেয়ে নিলাম, তবুও তেষ্টা মিটছে না। আরও 1 গ্লাস পানি খেয়ে নিলাম। শরীরটা হঠাৎ অনেক খারাপ লাগছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, এক পাও চলার শক্তি নেই। মাথা ঘুরে পড়ে যাব হয়তো। কোনো রকম ঘরে গিয়ে বোরকা খুলে শুয়ে পড়লাম। শরীরটা অবশ্যই আসছে। আচ্ছা, আমার কি বড় কোনো রোগ হয়েছে? এমন কিছু যাতে আমি তাড়াতাড়ি মরে যাব? এই মিথ্যা দুনিয়ার মায়া থেকে মুক্তি পাবো। জ্বর ক্রমশ বাড়তে লাগলো, বারবার গলা শুকিয়ে যাচ্ছে। বিছানার পাশে একটা বোতলে পানি রাখা থাকে, সেখান থেকে বারবার পানি খেতে লাগলাম। কিছুতেই তেষ্টা মিটছে না। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। কখন যে অজ্ঞান হয়ে গেলাম নিজেও জানি না। চোখ খুলে দেখলাম নীলিমা আমার মাথায় জলপট্টি দিচ্ছে। মেয়েটা কোন ধাতু দিয়ে তৈরি কে জানে, নিজের সতীনের সেবা করছে। আমি চাইলেও কেন নীলিমাকে ভালো মনে করতে পারলাম না জানি না। হয়তো আমার জিনিসে ভাগ বসিয়েছে তার জন্য। কোনো মেয়ে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না, আমিও তার ব্যতিক্রম নয়। আমি চোখ মেলেছি দেখে নীলিমা বলল, আপনার এখন কেমন লাগছে? আপনি তো জ্বরের কারণে অজ্ঞান হয়ে গেছেন দেখে আমি মাথায় জলপট্টি দিচ্ছিলাম। আপনার এত কষ্ট করার কি দরকার ছিল? আমি মরে গেলেই ভালো হয়।
হায়াত থাকতে তো আপনি মরবেন না, শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার কে আছে? নীলিমার কথাগুলো আমার কেন জানি ভালো লাগছে না। আসলে মন থেকে ভালো না লাগে, যাকে অপছন্দ তার কোনো কিছু ভালো লাগে না। নীলিমার ব্যাপারটাও ঠিক তেমন। আমার সব থেকে বড় জিনিস আমার থেকে কেড়ে নিয়ে এখন এইসব দরদ দেখিয়ে কী লাভ? ইচ্ছে করছিল ওকে অনেক কথা শুনিয়ে দিতে, কিন্তু চুপ করে রইলাম। শাশুড়ি মা হয়তো নীলিমাকে খুঁজে বেড়াচ্ছিল। নীলিমার নাম ধরে ডাকতে ডাকতে আমার ঘরে আসলেন। নীলিমাকে আমার কপালে জলপট্টি দিতে দেখে বললেন, 203-এর এমন মিল তো সিরিয়ালেও দেখা যায় না। নীলিমা মুচকে হেসে বলল, আপনি মনে হয় সারাক্ষণ সিরিয়াল নিয়ে বসে থাকেন। একটা মানুষ অসুস্থ, কষ্ট পাচ্ছে, তার সেবা না করে আমি চুপচাপ বসে থাকবো? এতটা ব্যক্তিত্বহীন আমি না। আপনি তো ওনার শাশুড়ি, মায়ের মতো। এসব করার দায়িত্ব তো আপনারই, তাই না? শাশুড়ি মা কিছু না বলে মুখ বেঁকিয়ে চলে গেল। আমি নীলিমাকে প্রশ্ন করলাম, আচ্ছা নীলিমা, তোমার সাথে আলবির কী করে বিয়ে হয়েছে? নীলিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, দুইজন বিবাহিত মানুষকে ধরে একটা কাগজে সই করে দিলেই কি বিয়ে হয়ে যায় বলো? নীলিমার কথায় আমি বেশ অবাক হলাম। হতবাক হয়ে প্রশ্ন করলাম, দুইজন বিবাহিত মানুষ মানে কি? আমিও বিবাহিত তানিয়া। আলবির যেমন আপনি আছেন, আমার তেমন স্বামী আছে। আলবির সাথে আমার গতকালই দেখা হয়েছে। কী সব বলছো তুমি নীলিমা? আলবির সাথে তোমার কোনো সম্পর্ক নেই? না, আলবির সাথে আমার কোনো সম্পর্ক নেই, এমনকি আমি ওনাকে চিনতামও না। কী সব বলছো তুমি নীলিমা? আমাকে সব কিছু খুলে বলো প্লিজ। নীলিমা কিছু বলতে যাবে, এর আগে আমার মোবাইলটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে আলবির নাম্বারটা জ্বলজ্বল করছে। দেরি না করে কল রিসিভ করলাম। তানিয়া? হ্যাঁ বলো। এত বছরের বিবাহিত জীবনে আমি একটা মানুষের বিশ্বাস অর্জন করতে পারিনি। আজ নিজের কাছেই আমি হেরে গেছি। আমার ভালোবাসার মানুষটা আমাকে বেঈমান বলেছে। সে আমার মুখও দেখতে চায় না। তাহলে আমি আর আমার মুখ তোমাকে দেখাবো না। একটা শেষ অনুরোধ তোমার কাছে, আমার মাকে একটু দেখে রেখো প্লিজ। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আলবি কল কেটে দিল। আমি আবার কল দিলাম, কিন্তু ফোন বন্ধ। আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললেন আমাকে? চোখ বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম। চোখের সামনে কোরআনের একটি আয়াত ভেসে উঠল, জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে। আমি নীলিমার হাত চেপে ধরে বললাম, নীলিমা কি হয়েছে? আমাকে দয়া করে সবটা খুলে বলো। এই গোলক ধাঁধা আমি আর নিতে পারছি না। নীলিমা ওর চোখের কোণে জমে থাকা পানি মুছে বলল, জানো তো তানিয়া, জীবন কখনো কখনো সিনেমাকেও হার মানায়। আমার বাড়ি বাগেরহাট জেলার একটা ছোট্ট গ্রামে। জন্মের সময় মা মারা গেছে। বাবা অন্য একজনকে বিয়ে করে আবার ঘর বেঁধেছে, কিন্তু তাদের সংসারে কাটা হয়ে গেছে আমি। আমার সৎ মা যে আমাকে খুব একটা খারাপ জানতো এমনটা না, কিন্তু আশেপাশের লোকজন বারবার মনে করিয়ে দিত আমার মা নেই। আমি যাকে মা বলে ডাকি সে আমার নিজের মা নয়। মায়ের কাছে বলতো, সৎ মেয়ে বলে ওকে তুমি কষ্ট দিও না। মা প্রথম প্রথম এসব মেনে নিলেও পরে আব্বুকে বলে আমাকে বিয়ে দিয়ে দিতে। আমি থাকলে তাকে রোজ নানান লোকের নানান কথা শুনতে হয়। কথাটা মা একটুও মিথ্যা বলেনি জানো। আমি নিজেও অনেকবার অনেক লোককে মাকে বিনা কারণে কথা শোনাতে দেখেছি। একদিনে একটা ঘটনা বলি। আমি সারাদিন না খেয়ে স্কুলে ছিলাম। পরে খেলতে গিয়ে সন্ধ্যার পরে বাড়ি এসেছি বলে মা আমাকে মেরেছে। সকালবেলা 3-4 জন মহিলা মাকে বলছে, সৎ মেয়ে বলে মেয়েটাকে মারতে পারলে। এভাবে আমাদের দিন কাটতে থাকে। আমার খুব ইচ্ছে ছিল পড়াশোনা করে একটা চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। মা বাবা আমাকে কখনো বাধা দেয়নি। সৎ মা হওয়ার পরও আমার মা কখনো আমার বাবাকে আমার পড়াশোনা নিয়ে কিছু বলেনি। কিন্তু গ্রামের দিকে মেয়েরা স্কুলে গণ্ডি পেরোলে বিয়ে বয়স হয়ে যায়। সেখানে আমি অনার্স পড়ি। নানান লোকের নানান রকমের কথা। বাবাকে তেমন কিছু বলতে না পারলেও মাকে রোজই সকলে কথা শোনাতো। সৎ মেয়ে বলে মা নাকি আমাকে ঘরে খুঁটি করে রাখতে চায়, এমন অনেক কথা। লোকের এত কথা মা আর সহ্য করতে পারেনি, তাই বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়। আল্লাহর রহমতে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। বেশ কয়েক মাস আগে আমার স্বামী কাজের খোঁজে ঢাকায় আসে। মোবাইলে আমাদের রোজ কথা হতো। কয়েকদিন আগে সে আমাকে ঢাকায় আসতে বলে। এখন থেকে আমরা দুইজন নাকি ঢাকাতেই থাকবো। কথা ছিল আমি বাগেরহাট দিয়ে বাসে উঠব আর সে আমাকে এসে নিয়ে যাবে। বাগেরহাট থেকে আব্বু আমাকে বাসে উঠিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু বাস থেকে নামার পর তাকে আর খুঁজে পাইনি।
সে বলেছিল আমাকে বাস স্ট্যান্ডে নিতে আসবে, কিন্তু কেন আসেনি জানি না। এমনকি তার মোবাইলটাও বন্ধ। ঢাকার শহর আমি কিছুই চিনি না, কোথায় কি করব কিছু বুঝতে পারছিলাম না। তাহলে আলবির সাথে তোমার পরিচয় হলো কি করে, আর তোমাদের বিয়েই বা হলো কি করে? নীলিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বারবার আমার স্বামীকে কল দিচ্ছিলাম, কিন্তু প্রতিবার ফোন বন্ধ বলছিল। কি করব বুঝতে না পেরে বাস স্ট্যান্ডের পাশে একটা পার্কে বসে কাঁদছিলাম। তখন আলবি সাহেব আমার কাছে আসে। তারপর আমার সাথে কি হয়েছে সব কিছু জানতে চায়। আমিও তাকে সব খুলে বলি। তখন আলবি আমাকে বলে সে আমার স্বামীকে খুঁজতে আমাকে সাহায্য করবে। এ পর্যন্ত তো স্বাভাবিক ব্যাপার। একটা মানুষ কাঁদলে তার কাছে কারণ জানতে চাওয়া বা তাকে সাহায্য করবে বলে আশ্বস্ত করা দোষের তো কিছু না। তারপর কি হলো? নীলিমা খাটের পাশে টেবিলের উপরে রাখা পানির বোতল থেকে একটু পানি খেয়ে নিল। তারপর বলল, আসলে সেদিন আলবি নীলিমার সব কথা শোনার পর নীলিমাকে বলল, আপনি এইভাবে কাঁদবেন না, আমি আপনার স্বামীকে খুঁজতে সাহায্য করব। আপনি তো মনে হয় সেই সকালবেলা বেরিয়েছেন, রাস্তায় কি কিছু খেয়েছেন? নীলিমা মাথা নেড়ে না বলল। নীলিমা কিছু খায়নি দেখে আলবি পাশের একটা দোকান থেকে সামান্য খাবার কিনে নীলিমাকে দিয়ে বলল, আপনি এগুলো খেয়ে নেন। নীলিমার চোখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। আস্তে আস্তে খাবারগুলো শেষ করে আলবির দিকে তাকিয়ে বলল, একটু পানি এনে দিবেন? নীলিমা মেয়েটা যেন বাচ্চাদের মতো আবদার করছে। আলবির দোকান থেকে একটা পানি কিনে নিয়ে এলো। পানির বোতলটা নীলিমার হাতে দিতে কয়েকজন পুলিশ নীলিমা আর আলবির কাছে আসলো। কিরে, পার্কে বসে প্রেম করিস নাকি? আলবি ওনাদের সব কিছু খুলে বলল, কিন্তু ওনারা আলবির কোনো কথা বিশ্বাস না করে বলল, বহুকাল ধরে এসব কাহিনী শুনে আসছি, এসব সিনেমার কাহিনী এখানে বলে কোনো লাভ নেই। আলবি ওনাদের বলল, স্যার আমি মিথ্যা বলছি না। তাছাড়া একসাথে কোনো ছেলে মেয়ে থাকলেই তারা প্রেমিক প্রেমিকা হয়ে যায় না, বা তাদের ভিতর কোনো অবৈধ সম্পর্ক থাকে না। আমরা তোর কথা বিশ্বাস করতে পারলাম না, চল তোদের আজ বিয়ে দিয়ে দিব। এভাবে রাস্তাঘাটে পরিবেশ নষ্ট করা যাবে না। বিয়ের কথা শুনে আলবি চমকে উঠল, হাত জোর করে বলল, স্যার বিশ্বাস করেন আমি বিবাহিত, এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনারা এসব করতে পারেন না। এদেশের নাগরিক হিসেবে আমার স্বাধীনভাবে চলার অধিকার আছে। আমরা কি পারি আমরা বুঝবো। তোদের ভিতর যদি কোনো প্রকার সম্পর্ক না থাকে তাহলে তোদের গার্জিয়ানদের কল দে। আলবি মোবাইল বের করে কাদের জানি কল দিচ্ছিল অনেকবার, কিন্তু কেউ কল ধরেনি। আর আমার মানুষটার ফোন তো বন্ধ। আব্বুর সাথে পুলিশের সামান্য কথা হলেও ওরা কেউ আমাদের কথা বিশ্বাস করেনি। এর জন্য আলবি অনেক রেগে যায়, কিন্তু রেগে যাওয়ার কারণে ফল আরও খারাপ হয়। পুলিশের লোকরা আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপারে সই করিয়ে তারপর ছাড়ে। কাজী অফিসে কে জানি আলবিকে দেখে ফেলে, আর নিমেষে আলবি বিয়ে করেছে কথা ছড়িয়ে পড়ে। কিন্তু কাল আসার পথে আলবি কার সাথে সারা পথ কথা বলতে বলতে এসেছিল? তুমি তো ছিলে মনে হয়, তোমার নাম ধরে ডেকেছিল অনেকবার। তারপর তো তোমাদের বাড়িতে চলে আসলাম। এরপর থেকে তো তুমি সব জানো। এখন বলো, এইভাবে দুইজন মানুষের বিয়ে দিলে কি কখনো কারো বিয়ে হয়? বিয়ে জিনিসটা কি এতটাই সহজ? তাছাড়া আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি। সে ছাড়া অন্য কারো কথা আমি চিন্তা করতে চাই না। তুমি নিশ্চিত থাকতে পারো, তোমার স্বামী তোমারই আছে। আমি আমার বরকে খুঁজে পেলেই তার কাছে চলে যাব। নীলিমার কথা শুনে আমার মোবাইলটা চেক করতে লাগলাম। কাল আলবি আমাকে কল দিয়েছিল কিনা দেখার জন্য। মিস কল চেক করতে গিয়ে দেখলাম আলবির 175টা মিস কল, সাথে কিছু এসএমএসও আছে। এসএমএসগুলোতে তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা নেই, কিন্তু বেশ কয়েকবার বলেছে যে মেসেঞ্জার চেক করো। ডাটা অন করে মেসেঞ্জার চেক করতে লাগলাম। আলবি অনেকগুলো ভয়েস রেকর্ড দিয়েছে, শেষে একটা এসএমএসও দিয়েছিল, তানিয়া আমি শুধু তোমাকে ভালোবাসি, আমার জীবনে অন্য কারো প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ তাই তো, গতকাল গোসলে যাওয়ার আগে মেসেঞ্জার চেক করেছিলাম আলবি কিছু বলেছে কিনা দেখার জন্য। তখন আলবির এই এসএমএসটা আমি দেখেছিলাম। আলবির ভয়েস রেকর্ড আর এসএমএসের কথাটা আমার কাছে স্বাভাবিক লাগছিল, কারণ আলবি বাইরে গেলে ভয়েস এসএমএস দেয়, কিন্তু ভয়েস এসএমএসগুলো শুনতে গেলে অনেক দেরি হয়ে যেত গোসল করতে। তাই মোবাইল রেখে গোসলে যাচ্ছিলাম, আর তখনই কাকি আমাকে আলবির দ্বিতীয় বিয়ের খবর দেয়। কি বলেছিল আলবি? ভয়েসগুলো এক এক করে শুনতে লাগলাম। এত সময় নীলিমা আমাকে যেসব বলল আলবিও ঠিক তাই বলেছে। তার মানে আলবি মনে করেছে আমি নীলিমা আর ওর বিয়ের ব্যাপারে সবটা জানি, কারণ সব এসএমএস সিন করা। কিন্তু এদিকে আমি কিছুই জানতাম না। ওরে আল্লাহ,
এ কোন বিপদে পড়লাম আমি। সেই জন্যই আলবি কাল বাড়ি ফিরে আমাকে কিছুই বলেনি, কারণ ও জানতো আমি সব জানি। নোট: অনেকে বলবেন যে পুলিশ এইভাবে বিয়ে দেয় না, কিন্তু আমাদের এখানে এক পার্কে একদিন পুলিশেরা ছেলে মেয়েদের একসাথে পেয়ে 32 জোড়া বিয়ে দিয়ে দিয়েছিল। তাদের ভিতর আমার এক পরিচিত মেয়ে ছিল যে বিনা কারণে ফেঁসে গেছিল এবং তারও বিয়ে দিয়ে দিয়েছিল অপরিচিত একটা ছেলের সাথে। স্বভাবত আলবি অনেক জেদি একটা ছেলে, রাগ অভিমান সব কিছু অনেক বেশি। সামান্য কিছু হলেই মুখ ফুলে বসে থাকে। আর এখন তো অনেক বড় ভুল বোঝাবুঝি হয়েছে। আমার উপর রাগ করে আলবি নিজের কোনো ক্ষতি করে ফেলবে না তো? আল্লাহ, ও জানি কিছু করে না বসে। এ কোন পরীক্ষায় পড়লাম আমি। দেরি না করে আলবির নম্বরে কল দিলাম। ওপাশ থেকে কোকিল কণ্ঠে এক মেয়ে জানান দিল, আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। এখন আলবিকে আমি কোথায় খুঁজে পাবো? সব কিছু না জেনে আলবিকে এইভাবে অবিশ্বাস করা আমার উচিত হয়নি। আসলে সমাজে এখন পরকীয়া এতটা বেড়ে গেছে যে আমরা অন্য কিছু ভাবতেই পারি না। কোনো ছেলে মেয়েকে একসাথে দেখলেই মনে করি তাদের ভিতর প্রেমের সম্পর্ক। আলবির নম্বরে বারবার কল দিতে লাগলাম, প্রতিবারই মোবাইল বন্ধ। এই ছেলেকে এখন কোথায় খুঁজে পাবো আমি? নিমেষে চোখের পাতা ভিজে গেল। এত সময় এক কষ্টে কষ্ট পাচ্ছিলাম, এখন অন্য চিন্তায় মরে যাচ্ছি। কি করবো এখন?